সুযোগ পেয়ে তাকে কষ্ট দিতে এসেছে। রাগে ঘৃণায় মনিরা গায়ের জোরে ইমনকে ধাক্কা দেয়। ইমন চোখ বুজে খুবই আলগাভাবে মনিরাকে জড়িয়ে ধরেছিল, অনুভব করছিল তার মিষ্টি মেয়েকে। কিন্তু হঠাৎ এত জোরে ধাক্কা দেওয়ায় কয়েক পা পিছিয়ে যায়। দরজার কোণা পিঠে লাগে, জায়গাটা বোধহয় চিড়ে গেল। কিন্তু ইমনের সেদিকে মন নেই। অবাক নয়নে মনিরার দিকে তাকায়। মনিরা কিছু জানে না ভেবে নিজেকে সামলে নিয়ে মনিরার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার পুরো কথা শোনো, এরপর রিয়্যাক্ট করো প্লিজ। মনিরার ওই মুহূর্তে শুধু জেদ কাজ করছে। এই লোকটার ছোঁয়া সহ্যই করতে পারছে না, অসহ্য লাগছে। মনিরা তো সব ভুলেই গিয়েছিল। ইমনের কাজকর্মগুলো চোখের সামনে একে একে ভাসতে লাগলো। তাকে থাপ্পড় মারা, তার ভালোবাসাকে উপহাস করে কথা বলা, এরপর দিনের পর দিন তাকে অ্যাভয়েড করা, সব ভুলে 1 বছর পর নাটক দেখাতে এসেছে। নাটক শেষ হলে আবার যাবে মেয়েদের মাঝে ডুব দিতে। ভালোবাসতে জানে না, শুধু মেয়েদের সাথে ঘেঁষতে জানে। রাগে জিততে হিতে হিত জ্ঞান হারিয়ে চিল্লিয়ে বলে উঠল, আপনি আসলে একটা চরিত্রহীন। এসে থেকে আমার সাথে চিপকে আছেন। অন্য মেয়েরা সার্ভিস দেয় না, এখন আমাকে বেছে নিলেন কেন? এত বেশি দেহের থোরাক থাকলে পারে পতিতলে যেতে পারেন না? 500 টাকার বিনিময়ে সব মিটবে। আমার জীবন ধ্বংস করে মজা দেখতে এসেছেন কেন? ইমন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মনিরার দিকে। কান ঝাঝা করে উঠল। কথাগুলো যেন তীরের চেয়েও বাজে ভাবি মনের বুকে বিঁধল। এর চেয়ে বোধহয় অপেক্ষায় ভালো ছিল। অন্তত এইটা বলে বুঝ দিত একটা সময় পর তার মিষ্টি মেয়েকে সে নিজের করে পাবে। পেয়েছে তো ঠিকই, কিন্তু মনটাকে যে পায়নি। তার মিষ্টি মেয়ে শুধু তাকে ঘৃণাই করে। ইমন মনিরাকে বোঝানোর জন্য মনিরার দিকে পা বাড়িয়ে মনিরাকে নিজের সাথে জড়িয়ে নিতে চেয়েছিল। কিন্তু তার আগেই এসব কি বলল তার মিষ্টি মেয়ে? ইমনের আর মনিরাকে ভালোবেসে নিজের সাথে আগলে নেওয়া হয় না। মনিরার চোখ থেকে পানি করায় তবুও বলতে থাকে, আপনার জন্য সব মেয়েদেরই দরকার। ভালোবাসার জন্য মন তো নেই, শুধু শরীর ধরতে পারলেই আপনাদের সব মিটে যায়। ইমন চোখ বুঝল। কষ্টের সাথে সাথে রাগে 2 হাত মুঠো করে নেয়। মনিরা নিজেকে স্বাভাবিক করে বলল, আমি আমার সতীত্ব হরণ করতে পারবো না আপনার মতো পুরুষের কাছে, যে ঘরে বউ রেখে বাইরে মেয়েদের সাথে গিয়ে ডুবে থাকে। এর যে আমাকে ডিভোর্স দিয়ে পতি। আর বলতে পারল না। জোরে সোরে একটা থাপ্পড় পরে মনিরার গালে। মনিরার কানের পর্দা বোধহয় ফেটে গেছে। গালটা জ্বলে উঠল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এই লোকটা তার জীবনে আসার পর থেকে তার সুখ শান্তি হারিয়ে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি কি আবার আমায় মারতে এসেছেন? মেরে ফেলুন আমাকে। এই জন্য এসছেন না? দেহের খোরাক মেটাবেন আর জ্যান্ত লাশ বানিয়ে দিবেন? ভালোবাসার মতো মন তো নেই। ইমন রেগে মনিরাকে কোলে তুলে নেয়। মনিরা হাত পা ছোড়াছুড়ি করে। ইমন ঠাস করে মনিরাকে বিছানায় ফেলে মনিরার উপর উঠে 2 হাত বিছানার সাথে চেপে দাঁতে দাঁত চেপে বলে, এতক্ষণ যা যা বললে সব এখন বাস্তবায়ন হবে। মনিরা কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে ডাকে, আব্বু। ইমন মনিরার শাড়ির উপরে মাথায় থাকা ওড়না জোরে টান দেয়। সেফটি পিন দিয়ে লাগানো ছিল। ইমন জোরে টান দেয় কিছু চুল সহ ওড়না খুলে আসে। মনিরা মৃদু আর্তনাদ করে ওঠে। মনিরার ঠোঁটে লিপস্টিক দেয়া। ইমন ডান হাত বাড়িয়ে শক্তি খাটিয়ে তা মুছে দেয়। মনিরা ব্যথা পায়, চোখ থেকে পানি পড়তেই থাকে। ইমন মনিরার গাল চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভালোবাসা মানে বোঝো? এই মেয়ে, বোঝো ভালোবাসা মানে? আমি দেহের খোরাক মেটাতে বিয়ে করেছি তোমায়। এইসবের জন্য বিয়ে করতে হবে তো আমার তোমাকে? 1 বছর আগে যখন আমার সাথে দেখা করতে, আমি ইচ্ছে করলে তুমি আজ এই অবস্থায় থাকতে? আমি এসব চাইলে 1 বছর অপেক্ষায় করতাম? তোমার জন্য রাত দিন আমার বুক পুড়ে ছাই হয়ে গেছে, আর তুমি এসব বাজে কথা বলছো। এসব কথা কোথা থেকে শিখেছো তুমি বলো? লাস্ট কথাটা চিল্লিয়ে বলে উঠল। মনিরা কান্নার মাঝেই কেঁপে কেঁপে ওঠে। ইমন চোখ বুজে শ্বাস নেয়। চোখ খুলে মনিরার দিকে তাকায়। মেয়েটা চোখ বুজে কাঁদছে তো কাঁদছেই। সে ঘরে পা রাখার পর থেকে একটা বারও স্বাভাবিক অবস্থায় দেখল না। ডান গালে নজর পড়লে খারাপ লাগলো। থাপ্পড়টা জোরেই দিয়েছিল। আজকের মারটা মনিরার প্রাপ্য। মেয়েটার এত জেদ, তাকে যে কি বলে মেয়েটা অনুভব করলো হয়তো নিজেই মনে মনে পুড়ত ভীষণ। ইমন হাত বাড়িয়ে মনিরার ডান গালে হাত রাখলো। মনিরা কেঁপে ওঠে। ইমন মনিরার দিকে কিছুক্ষণ তাকিয়ে মৃদুস্বরে আওড়ায়, সরি।
এরপর মনিরার উপর থেকে সরে গিয়ে পাশের বালিশে শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ চোখ বুজে থাকে। পাশে মনিরা ফুপিয়ে কাঁদছে, আবার চোখ খুলে ইমনের দিকে তাকিয়ে আছে। ইমন মনিরার দিকে ফিরে কিছু বলার জন্য হাত নাড়ালে মনিরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। ইমনের যে এটা সহ্য হলো না, না এবার রাগিনী, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তার মিষ্টি মেয়ে তাকে নিয়ে কী সব বলল, এত খারাপ কেন ভাবে তাকে? তাকে দেখে কেমন ভয় পাচ্ছে। সে কি এতই খারাপ? চোখ জোড়ায় পানি জমল। সে আসার পর থেকে মেয়েটা কাঁদছে। এক বুক কষ্ট নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। এলোমেলো পায়ে দরজা খুলে বাইরে চলে গেল। মনিরা দেখল ইমনকে বেরিয়ে যেতে। ফুপিয়ে কাঁদতে লাগলো। ইমন ঘর থেকে বেরিয়ে পাঞ্জাবির হাতা দিয়ে চোখের পানি মুছে। মনিরা তাকে এত ঘৃণা করে, এত বাজে চিন্তা পোষণ করে রাখে নিজের মাঝে। সে কি করে বিশ্বাস করাবে তার মিষ্টি মেয়েকে? সে এই 1 বছর কত কষ্ট পার করেছে। মনিরা তো তার কথা শুনতেই চায় না। তাকে জড়িয়ে এই বুকের তৃষ্ণা মেটাতে চেয়েছিল, অথচ মনিরা তাকে ভুল বুঝে দেহের খোরাক মেটানো ব্যক্তিদের কাতারে ফেলে দিল। তাকে দেখে কেমন গুটিয়ে নেয় নিজেকে। সে কি করবে? ভীষণ অসহায় লাগলো নিজেকে। হাসতে চেয়েছিল, শক্তি চেয়েছিল, কিন্তু তার মিষ্টি মেয়ে তাকে এসব কি দিল? বারবার পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছে নেয়, তাদের দিকে পা বাড়ায়। সোহাগ মৌ ছাদে ছিল। সোহাগ মৌকে পেছন থেকে জড়িয়ে টুকটাক কথাবার্তা বলছিল। কারো পায়ের আওয়াজ পেয়ে ভ্রু কুচকায় দুজনেই। এখন ছাদে তো কারোর আসার কথা না। ইমন তো আসবে না, অয়ন আসতে পারে ভেবে সোহাগ মৌকে ছাদের এক সাইড দিয়ে আড়ালে নিয়ে যায়। সোহাগ মৌ সামনে তাকিয়ে ইমনকে এলোমেলো পায়ে হাঁটতে দেখে অবাক হয়। সোহাগ মৌকে সাইডে নিয়ে নিচে নেমে যেতে বলে ইমনের কাছে যায়। ইমন ছাদের কিনারায় গিয়ে দাঁড়িয়ে দূরে কোথায় যেন তাকিয়ে থাকে। সোহাগ ইমনের কাঁধে হাত রেখে ডাকে, ইমন। ইমন সোহাগকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। সোহাগ অবাক হয়, এর তো মনিরার সাথে বিয়ে হলো, তাহলে এভাবে কাঁদছে কেন? সিরিয়াস কিছু হয়তো, না হলে এভাবে তো কাঁদার কথা না। ইমনের পিঠে হাত রেখে বলে, কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? ইমন সোহাগকে ছেড়ে নিজেকে সামলে নিয়ে ভাঙা গলায় বলে, সুরাইয়া আমাকে প্রচণ্ড ঘৃণা করে ভাই, খুবই নিম্নমানের মানুষ ভাবে। মৌ ছাদ থেকে নামতে গিয়ে ইমনের কথাটা কানে আসায় দাঁড়িয়ে পড়ে। মনিরা ইমনকে ঘৃণা করে? ইমন দূরে যাওয়ার ব্যাপারে মনিরা প্রথমে জানত না, কিন্তু তার যতদূর মনে পড়ে তার বাবা মনিরাকে এই বিষয়ে আরও 6 মাস আগে জানিয়েছিল। মনিরার সম্মতিও ছিল। এখনও মনিরার সম্মতিতেই বিয়ে হয়েছে। তাহলে ইমন ভাই কেন বলছে মনিরা তাকে ঘৃণা করে? ইমনের আরও কিছু কথা কানে এলো। ইমন চোখ বুজে ঢোক গিলে কাপা কণ্ঠে বলে, সুরাই আমাকে বলেছে আমি নাকি দেহের খোরাক মেটাতে ওকে বিয়ে করেছি। পতিতালয়ে যেতে বলেছে। আমি মেয়েদের মাঝে ডুবে থাকি, ও আমায় স্বামী হিসাবে মানে না। সোহাগ অবাক হলো। মনিরা বাচ্চা একটা মেয়ে, অথচ কথার ধরন কি বেয়াদবি মার্কা। তার নিজের বোন হলে এখন কি আগে ঠাটিয়ে 4-5টা থাপ্পড় দিত। ইমনের দিকে তাকিয়ে দেখল ইমন মাথা নিচু করে আছে। ইমনের ঘাড়ে হাত দিয়ে বোঝানোর স্বরে বলল, বাচ্চা মেয়ে, জেদ বেশি, ওর কথা ধরিস না, সময় দে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইমনের কথাগুলো শুনে মৌয়ের গা কেমন গুলি উঠল। মনিরার এত অধপতন হয়েছে, এত রাগ লাস্ট কবে হয়েছে সে জানে না। দ্রুত পায়ে মনিরার ঘরের দিকে পা বাড়ালো। এই মেয়েকে আজ সে সাইজ করবে। এসব কি ভাষা, ছি। ইমন আনমনে বলল, এসব বোধহয় আমার পাওনা শাস্তি। আমার জন্য আগে মেয়েরা কাঁদত, আমি তো বুঝতাম না। গত 1 বছর যাবৎ সবারটা একসাথে পেয়ে যাচ্ছি। আমি আর নিতে পারছি না ভাই। আমার মিষ্টি মেয়ে সব কি করে বলতে পারে আমাকে? কথাগুলো বলতে বলতে গলা জড়িয়ে আসে। এত কাঁদতেও পারে না। আর কয়েকদিন কাঁদলে বোধ হয় চোখে ঘা হয়ে যাবে। সোহাগ ভ্রুকুচকে বলল, মেয়েদের মতো এত ফ্যাচ ফ্যাচ করে কাঁদিস কেন? বিয়ে করেছিস, এখন এমনি সব ঠিক হয়ে যাবে। আর যে মেয়েদের কথা বলছিস তুই, ওদের সাথে এরকম কোনো ইঙ্গিত দিয়েছিলি যে ওরা তোদের জন্য একটু হলে ভালো লাগে? ফ্রিলি মিশতে এটাই? আজেরা কার মধ্যে কি টেনে আনছিস? এমন কিছু বলল না। তার ভালো লাগছে না কিছু, বুকের দহন কমে না। আর কত কষ্ট সইতে হবে তাকে, আর কত বাকি আছে তার কষ্টের প্রহর শেষ হওয়ার। মনির এতক্ষণ কেঁদে কেটে বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। মূলত দেখবি মন কোথায় গেল।
বিছানা থেকে নেমে দাঁড়াতেই মৌ সোজা মনিরার সামনে এসে মনিরাকে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়টা গায়ের জোরে দিয়েছে। ইমন যে গালি দিয়েছিল একই গালে মৌয়ের থাপ্পড়টাও পড়ে। মনিরার মনে হলো গালটা কেউ কেটে নিল। ব্যথায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ঘাড় ফিরিয়ে সামনে তাকিয়ে দেখে মৌ রেগে তার দিকে তাকিয়ে আছে। মনিরা বুঝল না তার আপু কেন তাকে মারল। কেঁদে কেঁদে বলল, তোমরা সবাই আমাকে এইভাবে মারছো কেন? যে সুযোগ পাচ্ছ সে এসে শুধু মেরে যাচ্ছ। আমার গালটা মনে হয় থাপ্পড়ের জন্য সরকারি হয়ে গেছে। মৌ মনিরার কথা না শুনে মনিরার দিকে তাকিয়ে বলল, তুই ইমন ভাইকে ওসব কথা কি বলছিস? হ্যাঁ, এসব বেয়াদবি কথাবার্তা মুখ থেকে বের করতে তোর একটু বাধে না? মনিরা অবাক হলো। ইমনের জন্য তার আপু তাকে মারল? ওই লোকটা ভালো হয়ে গেল? সে খারাপ হয়ে গেল? ওই লোকটা যে মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, তাকে ভালোবাসে না, তাকে শুধু কষ্ট দেয়, এসব কিছুই না? মৌয়ের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল, আপু ওই লোক মেয়েদের সাথে থাকে শুধু, আমায় একটু ভালোবাসে না, আমার একদমই খোঁজ নিত না। রিমির বিয়ের দিন আমাকে ফেরে চলে গিয়েছিল। আমি অনেকবার বলেছিলাম আমি অল্প একটু কথা বলবো, আমি পড়ে গিয়েছিলাম, তবু আমার দিকে ফিরে তাকাইনি। তোমার এই লোকটাকেই সাপোর্ট করছো তোমরা? মই সবই জানি, কিন্তু অবাক হলো মনিরার কথা শুনে। এগুলো তো আগের কথা। এরপর তো তার আব্বু মনিরাকে সব বলেছে। তাহলে মনিরা ইমনকে ভুল বুঝে আছে কেন? তার আব্বু তো বলেছে, তার আর সোহাগের সাথেও কথা বলেছিল এই ব্যাপারে। মনিরাকে সব বলেছে, মনিরাও রাজি। তার আব্বু বলে থাকলে মনিরা এই ধরনের কথা কেন বলছে? মৌ ভ্রু কুঁচকাল। অতঃপর বলল, ইমন ভাইয়ের ব্যাপারে তোকে তো আব্বু সবই বলেছিল, তাহলে তুই এসব কেন বলছিস? মনিরার কান্না থামিয়ে কপালে ভাঁজ ফেলে। ইমন সাহেবের ব্যাপারে আবার কবে তার আব্বু তাকে কিছু বলেছিল? কই, তার তো কিছু মনে পড়ছে না। যেদিনের ঘটনা বললি তার কয়েকদিন পরেই তো আব্বু তোকে ইমন ভাইয়ের ব্যাপারে বলেছিল। মনিরার কিছু মনে পড়ে। তার আব্বু এসে বলেছিল, কিন্তু সে তো শোনেনি। মো আবারও বলে, কথা বলছিস না কেন? বলেনি তোকে? মনিরা মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আমি কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছিলাম, ওনার ব্যাপারে শুনবো না তাই। কথাটা শোনা মাত্রই মৌ আবারও মনিরাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে হাত নামিয়ে নেয়। মনিরার গাল অলরেডি অনেক লাল হয়ে আছে। মায়া হলো, কিন্তু এই মেয়ে এরকম একটা কাজ করেছে শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে। অতঃপর রেগে বলল, তুই কবে এত বেয়াদব আর জিদ্দি মেয়ে হয়েছিস মনিরা? বল আমাকে, এগুলো অতিরিক্ত না? মনিরা মাথা নিচু করে রইল। মৌয়ের হাতে সোহাগের ফোন আছে, সাথে করে ছাদে গিয়েছিল। ইমনের সেই ভয়েসটা এখনো ফোনেই আছে। ভয়েসটা শুনে তার নিজেরই চোখ ভিজে গিয়েছিল। ফোন অন করে ইমনের সে ভয়েস অন করে লাউড বাড়িয়ে দেয়। ভাবিকে বলবি ওর খেয়াল রাখতে, তুই মাঝে মাঝে ভাবিকে ওর কাছে রেখে আসবি, ওর সাথে থাকতে দিবি। ওর স্কুলের আশেপাশে অনেক ছেলে থাকে, তো শ্বশুরকে বলবি ওকে যেন স্কুলে রেখে আসে, আবার স্কুল থেকে নিয়ে আসে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে বলবি। ভাবিকে বলবি সব সময় যেন ওর খোঁজ রাখে। ওর হাতে ফোন দিতে নিষেধ করবি, ও যেন আর এভি না চালায়, ওকে ছেলেরা ডিস্টার্ব করবে নয়তো। আর ওকে বলবি আমায় যেন ভুলে না যায়, আমায় যেন ক্ষমা করে দেয়। মিষ্টি মেয়ে যেন আমায় খুব করে মনে রাখে। তোরা হাত তুলে দোয়া করবি ভাই। মনিরার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। এটা তার ইমন সাহেবের বলা কথা। অবাক হয়ে মৌয়ের দিকে তাকায়। মৌ ফোন নামিয়ে মনিরার দিকে তাকিয়ে বলে, তোদের ঝামেলা হওয়ার পরের দিন ইমন ভাইয়া আব্বুর সাথে দেখা করে, তোকে বিয়ে করতে চায়, কিন্তু আব্বু রাজি হয়নি। ইমন ভাইয়ের সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, ঠিকমতো নামাজ পড়তো না, দাড়ি ছিল না। আব্বু তাকে শর্ত দিয়েছিল 1 বছর এইসব গুণ অর্জন করে আসতে পারলে তোর সাথে তার বিয়ে দিবে। আর এর সাথে আরেকটা শর্ত জুড়ে দিয়েছিল, 1 বছরের আগে তোর সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, কথা বলতে পারবে না। আর এইসব কথা নেওয়ার সাথে সাথে আল্লাহর কসম বলিয়ে নিয়েছিল। এই জন্য ইমন ভাইয়া চাইলেও তোর সাথে কথা বলতে পারিনি। মনিরা বাকরুদ্ধ, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। একটু আগে সে ইমনকে কত বাজে বাজে কথা বলেছে ভেবেই বুক ভেঙে এলো। তাকে ইশরাতে কত বলতে চেয়েছে সে শোনেনি। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে তার ইমন সাহেবকে ভুল বুঝে কি না কি বলেছে। মৌ নিঃশ্বাস ফেলে আবারও বলে, রিমির বিয়ের দিন তোকে ওভাবে এড়িয়ে যাওয়ার পর রাস্তায় এলোমেলোভাবে হাঁটতে গিয়ে বাসের নিচে পড়তে পড়তে বেঁচে ফিরেছে লোকটা। হায়াত ছিল বলে আব্বুর ওসিলায় উনি এখনো বেঁচে আছেন। আর তুই কি বলছিস এসব? মনিরা হেঁচকি তুলে কাঁদতে থাকে। সে এখন কিভাবে তার ইমন সাহেবকে মুখ দেখাবে? সে কত বাজে বাজে কথা বলেছে।
মৌ মনিরাকে কাঁদতে দেখে এগিয়ে যায়। মনিরার চোখ মুছে দিয়ে বলে, রাগ আর জেদ এসব শয়তানের পক্ষ থেকে আসে, বুঝেছিস মনিরা? এসবকে কখনো প্রশ্রয় দিতে নেই। যদি সামলাতে নাও পারিস, অ্যাটলিস্ট এটাকে ভেতরে পুষে লালন করতে নেই। লালন করলে শয়তান মনের ভেতর সেই জমিয়ে রাখা রাগ আর জেদকে হাতিয়ার বানিয়ে মানুষের জীবন নরক করে দেয়। আল্লাহর কাছে সবসময় পানা চাইবে এসব থেকে। মনিরা মৌয়ের কথা শুনল, কাঁদতে কাঁদতে বলল, আপু সরি। আমাকে সরি বলছিস কেন? বেয়াদবি তো আমার করিসনি, যার সাথে করেছিস তাকে গিয়ে বল। মনিরা কাঁদতে কাঁদতে বলল, উনি কোথায় আপু? মৌ মনিরার চোখ মুছে দিয়ে বলল, কান্না থামা। অতঃপর মনিরার হাত ধরে বলল, চল তোর উনির কাছে রেখে আসি। অন্য সময় হলে হয়তো মনিরা লজ্জা পেত, কিন্তু এখন শুধু কষ্ট হচ্ছে। কান্না থামাতে চেয়েও পারছে না, চোখ থেকে পানি পড়তেই আছে। মৌ ছাদে গিয়ে ধীর পায়ে মনিরাকে একদিকে দাঁড় করিয়ে দেয়। এরপর নিজেকে ঢেকে পা টিপে টিপে সোহাগের দিকে যায়। পেছন থেকে সোহাগের হাত ধরলে সোহাগ ভুরু কুচকে তাকায়। পেছন ফিরে মৌকে দেখে অবাক হয়। একে তো নিচে যেতে বলেছিল, এখানে ইমন আছে, তবু এখানে চলে এসেছে। রেগে তাকালো মৌয়ের দিকে। মৌ সোহাগকে টেনে নিয়ে পেছন থেকে আসলো। সোহাগ একবার ইমনের দিকে তাকালো। ইমন উল্টো দিকে ফিরে ওর জগতে আছে। কোনো কথা না বলে মৌয়ের সাথে ছাদের দরজার কাছে সে মৃদু রাগিত স্বরে বলল, এখানে এসেছো কেন? তোমাকে নিচে যেতে বলেছিলাম না? মৌ ছাদের দরজা চাপিয়ে দিয়ে সোহাগের হাত ধরে যেতে যেতে বলে, ইমন ভাইয়া আর মনিরাকে স্পেস দিলাম, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে। মনিরাকে ছাদে এনেছি, আপনি ঘরে চলুন। সোহাগ ভুরুকুচকে বলল, তোমার এই জেদ্দি বোন বাই এনি চান্স আমার বোন হলে মেরে হসপিটালে ভর্তি করতাম। আমার বন্ধুটাকে কত কষ্ট দিয়েছে। মৌ মন খারাপ করে বলল, আমি মেরেছি? সোহাগ অবাক হয়ে বলল, কেন? আমি ছাদ থেকে যাওয়ার আগে ইমন ভাইয়ের কথা শুনে মনিরাকে গিয়ে মেরেছি। আর সবচেয়ে বড় কথা, মনিরা ইমন ভাইয়ের এইসব শর্তের ব্যাপারে কিছুই জানতো না, জানেন? সোহাগ এই কথা শুনে আরো অবাক হলো। অতঃপর বলল, কিন্তু জানতো না কেন? আব্বু তো বলেছিল। মৌ আর চোখে সোহাগের দিকে তাকিয়ে বলল, কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছিল, ইমন ভাইয়ের ব্যাপারে শুনবে না বলে। এই কথা শুনতে সোহাগ আরো অবাক হলো। কি সাংঘাতিক মেয়ে ভাবা যায়। কৌতুক স্বরে বলল, তোমার বোন তো দেখছে আসলেই হসপিটাল ভর্তি হওয়ার যোগ্য। ভাবছি মহিলা ভাড়া করব। তুমি আর তোমার বাবার তো মায়া বেশি, তোমরা মারতে পারো না। মৌ হেসে বলল, আর আপনার বন্ধু আপনাকে স্পেশাল আপ্যায়ন করবে আমার বোনের কিছু হলে? সোহাগ হাসলো। ইমন তো পুরো পাগলই হয়ে গেছে, এবার অন্তত ওদের সব ঝামেলা মিটে যাক। মনিরা চুপচাপ ইমনের পেছনে দাঁড়িয়ে চেয়ে আছে ইমনের পিঠের দিকে। চোখ থেকে পানি থামায় নাম নেই। সোহাগ যে নেই ইমন খেয়াল করেনি, সে তার ভাবনায় ডুবে। কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে, সোহাগ আমি আজই খুলনা ব্যাক করব, তুই তো শ্বশুরকে সামনে নিস। এ কথা শুনে মনিরা ডুকরে কেঁদে উঠল। ইমন ভুরু কুচকালো। মেয়ের কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? পাশ ফিরে দেখলো সোহাগ নেই। মনিরা দ্রুত ইমনের কাছে সে পেছন থেকে ইমনকে জড়িয়ে ধরে বলে, ইমন সাহেব আমি ফেলে যাবেন না প্লিজ। মনির ইমনকে পেছন থেকে জড়িয়ে পিঠে মাথা রেখেছে, দুহাত ইমনের পেটে এসে ঠেকেছে। ইমন অবাক হয়ে মাথা নিচু করে তার পেটের দিকে তাকায়। দুটো হাত তার পেটে। এটা যে মনিরা তা তো বুঝতে পেরেছে, কিন্তু মনিরা তাকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? মনিরার হাত ধরতে গিয়েও ধরল না। চোখ বুজে শ্বাস নিয়ে মনিরা তার পেট থেকে ছাড়িয়ে মনিরার দিকে ফিরে। মনিরা কাঁদতে কাঁদতে মাথা তুলে একবার ইমনের দিকে তাকায়। ইমন নির্লিপ্ত চোখে মনিরার কান্নামাখা মুখের দিকে তাকিয়ে আছে। মনিরা আবার ইমনকে জড়িয়ে ধরে বুকে মাথা টেকে কাঁদে। ইমন অবাক হয়, একটু আগে তাকে কী সব বলে এখন নিজে এসে জড়িয়ে ধরছে কেন? মনিরা কিছুক্ষণ কেঁদে কেটে যখন দেখলো ইমন কিছু বলছে না, তখন কান্না থামিয়ে মাথা উঁচু করে তাকায়। ইমন তার দিকে চেয়ে আছে চুপচাপ। দুজনের চোখে চোখ পড়ে। মনিরা নাক টেনে বলে, আপনি আমাকে রেখে চলে যাবেন? ইমন মৃদু সুরে বলে, মনিরা আবারও কেঁদে দেয়। ইমন অবাক হয়, মেয়েটা তাকে দেখতেও পারে না, জড়িয়ে ধরলে কি সব ট্যাগ লাগিয়ে দেয়। আবার যেতে চাইলেও কাঁদে। মনিরা কেঁদে কেঁদে বলল, আমি জানতাম না আব্বা আপনাকে ওসব শর্ত দিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইমন এবার বুঝতে পারল মনিরা কেন তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে, আবার এভাবে কাঁদছে। মনিরা আবার বলল, আমি ওসব কথা মন থেকে বলিনি, বিশ্বাস করুন। আপনি ওসব ভুলে যাবেন,
আমি আর কখনো ওভাবে বলবো না। ইমন চুপচাপ মনিরার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা বাচ্চা, ইমন বোঝে মনিরাকে, কিন্তু অতিরিক্ত জেদ, যার ফলে মেয়েটা নিজেও কষ্ট পায়, অন্য কেউ কষ্ট দেয়। মনিরা ইমনকে চুপ থাকতে দেখে বলল, ইমন সাহেব, আমি সত্যি আর ওসব বাজে কথা বলবো না। আমায় ক্ষমা করে দিন না। ইমন তবুও কোনো কথা বলে না। মনিরা ফুপিয়ে কেঁদে ওঠে। ইমন সাহেব তার সাথে আবার কথা বলছে না। অতঃপর ফোপাতে ফোপাতে বলে, আপনি আবার আমার সাথে কথা বলবেন না? আগে যখন আপনি আমাকে অ্যাভয়েড করতেন, আমি তখন অনেক কাঁদতাম, আমার অনেক কষ্ট হতো। আমি তো উপর থেকে যা দেখেছি তাই বুঝেছি। আপনাকে বিয়ের কথা বলায় আমায় মেরেছিলেন, তারপর 1 বছর একটু কথা বলেননি, দেখা হলেও কথা বলতেন না, আমি পড়ে গেলেও আসতেন না। তাহলে আমি কি ভাববো? ইমন কাতর চোখে মনিরার দিকে চেয়ে আছে। মনিরা ঘরে যে কথাগুলো বলেছিল সব ফিকে মনে হলো। তার মিষ্টি মেয়ে কত কষ্ট পেয়েছে। মনিরার মুখের দিকে তাকিয়ে থাকে, তার চোখ জোড়াও ভিজে যায়। মেয়েটা তার চেয়ে অনেক ছোট, তবুও কত কষ্ট পেয়েছে, সব সহ্য করেছে। মনির ইমনকে এখনো চুপ করে থাকতে দেখে ইমনের বুকে মুখ ঠেকিয়ে ঝরঝর করে কাঁদতে থাকে। ইমনের কোনো হেলদোল না দেখে ইমনকে ছেড়ে মনিরা ছাদের মেঝেতে বসে পড়ে। ইমন ভুরু কুঁচকায়। কিছু বুঝে ওঠার আগে ইমনের পায়ে হাত দিলেন। ইমন দ্রুত পা পিছিয়ে গিয়ে চোখ বড় বড় করে তাকায় মনিরার দিকে। ইমন সরে যাওয়ায় মনিরা আবারও ঝরঝর করে কেঁদে দেয়। কেঁদে কেঁদে বলে, আপনি আমাকে ক্ষমা করবেন না ইমন সাহেব, ক্ষমা চাইতেও দিচ্ছেন না। ইমন কথা বলার ভাষা হারিয়েছে যেন। মেয়েটা তার পা ধরে ক্ষমা চাইতে চাচ্ছিল, নিজেকে 2টো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। দ্রুত মনিরার সামনে বসে মনিরাকে 2 হাত আগলে নিয়ে দাঁড় করালো। মনিরা কাঁদতেই থাকে। ইমন বাম হাতে মনিরাকে নিজের সাথে মিশে নেয়, ডান হাতে মনিরার চোখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, হুস, কাঁদে না মেয়ে, আমি তো আছি, এই যে কোথাও যাচ্ছি না। মনিরা ভেজা চোখে ইমনের দিকে তাকিয়ে বলে, সত্যি যাবেন না? ইমন মৃদু হেসে বলে, আমার মিষ্টি মেয়েকে রেখে কোথায় যাব আর? আমার মিষ্টি মেয়ের সাহেব সবসময় তার সান্নিধ্যে থাকতে চায়। তাহলে আমাকে জড়িয়ে ধরছেন না কেন? ইমন ঠোঁট টেনে এসে বলে, ধরেছি তো, দেখো। মনিরা মাথা নিচু করে বলে, এভাবে না। ইমন হেসে ফেলে মনিরার কথায়। বাম হাতে নিজের সাথে আগলে রেখেছে ইমন মনিরাকে। জড়িয়ে ধরা বলে না বোধে এটাকে। ডান হাতে মনিরার মুখ মুছে দিয়ে 2 হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। কত শান্তি তার মিষ্টি মেয়ের মাঝে। আর একটু শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মনিরা হাঁসফাঁস করে, হাড়গোড় ভেঙে ফেলবে নাকি। নড়ে চড়ে বলে, ছাড়ুন, এত জোরে ধরেছেন কেন? ইমন ভুরু কুঁচকায়, আবার জ্বালাচ্ছে তাকে এই মেয়ে। সাথে সাথে মনিরাকে ছেড়ে দূরে সরিয়ে দেয়। মনিরা অবাক হয়ে তাকিয়ে ইমনের দিকে। এটা কি হলো? ইমনের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন কেন? ইমন মনিরার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, ছেড়ে দিতে বললে তাই ছেড়ে দিলাম। মনিরা আবারও কেঁদে দিয়ে বলে, এত জোরে ধরলে পরে আমি ব্যথা পাই, তাই বলেছি। তাই বলে আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন? ইমন মনিরাকে 2 হাতে টেনে নেয় নিজের দিকে। মৃদুস্বরে বলে, কান্না না থামলে কিন্তু আজই খুলনা চলে যাব। মনিরা এটা শুনে আরো জোরে কেঁদে দিল। ইমন মনিরাকে ছেড়ে পা বাড়ালে মনিরা ইমনের সামনে গিয়ে জড়িয়ে ধরে বলে, আপনি এমন করছেন কেন? আমার কষ্ট হয়। ইমন আবারও মনিরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, আমারও কষ্ট হয় আমার মিষ্টি মেয়ের চোখে পানি ঝরলে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, কান্না অফ করো, ভালোবাসি আমার সোনা মিষ্টি মেয়ে। এই বলে মনিরার কানে শব্দ করে চুমু খায়। মনিরা কেঁপে ওঠে। ইমন বুঝতে পেরে মৃদু হাসে। মনিরার মুখ 2 হাতের আজলাই নিয়ে সারা মুখে ছোট্ট ছোট্ট চুমু আঁকে। মনিরা চোখ বুজে নেয়। হঠাৎ লজ্জা লাগছে। মনিরা হাঁসফাঁস করে। মিটমিট করে চোখ খুললে ইমনের সাথে চোখাচোখি হয়। মনিরা লজ্জা পেয়ে সাথে সাথে আবারও চোখ বুজে নেয়। ইমন শব্দ করে হেসে ফেলে তার মিষ্টি মেয়ের লজ্জায় নত হওয়া মুখখানি দেখে। মনিরা 2 হাত ইমনের বুকে রেখে ঠেলে সরাতে চায়। ইমন এক চুলো নড়ে না। বাম হাত দিয়ে মনিরাকে তার দিকে টেনে এনে কপালের ঠোঁট দাবায়। কপালের সাথে গাল লাগিয়ে দীর্ঘ করে প্রশান্তির শ্বাস নেয়। এই মেয়েই তার একমাত্র শান্তি। সব কষ্টটা পালিয়েছে। মৃত হৃদয়ে প্রশান্তির ঢেউয়ে প্রাণ ফিরে পেয়েছে। পুড়ে যাওয়া বুক আবারও আলোর ঝলকানিতে জ্বলে উঠেছে। 2টি হৃদয় জুড়ে সুখের প্রজাপতির ভিড় জমেছে। ইমন মনিরাকে জ্বালাতে বলল,
বলছিলাম যে মেয়েদের মধ্যে ডুবে থাকি, তাদের নাম শুনবে না? মনিরা চুপ করেছিল। ইমনের কথা শুনে ভ্রু কুঁচকায়, মাথা উঠিয়ে রেগে বলে, আপনি আজে বাজে কথা বলছেন কেন? ইমন ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কোথায়? সত্যি কথাই তো বলছি। মনিরা মন খারাপ লাগে, এখন এসব শুনতে একটু ভালো লাগছে না। কেঁদে দিয়ে বলে, ছাড়ুন আমায়, আপনার সাথে আমি থাকবই না। ইমন গম্ভীর গলায় বলে, আর একবার কাঁদলে কিন্তু আমি সত্যি সত্যি খুলনা চলে যাব। মনিরা রেগে বলে, হ্যাঁ যাবেনই তো, কথায় কথায় শুধু খুলনা যাবেন? এখানে বউ বাচ্চা রেখে এসছেন কিনা? ইমনের হাসি পায়, কিন্তু হাসি আটকে মুখ গম্ভীর করে বলে, আবার আজে বাজে কথা বলছো, তোমাকে একটা শাস্তি দিতে হবে, বুঝেছি। মনিরা কিছু বলার আগে ইমন ডান হাতে মনিরার পেট জড়িয়ে ধরে ঝড়ের গতিতে ছাদের কোনায় গিয়ে মনিরাকে ছাদের বাইরে শূন্যে ধরে রাখে। মনিরা ভয়ে চিৎকার করে উঠল, দুই হাতে শক্ত করে ইমনকে জড়িয়ে ধরে। কাপা কণ্ঠে ভীত স্বরে বলে, আমি পড়ে যাব ইমন সাহেব। ইমন মনে মনে হাসে। মনিরাদের বাসা একতলা, কিন্তু দুইতলা মেঝের ছাদ, চারপাশে রেলিং নেই, যার ফলে মনিরাকে শূন্য রাখতে ইমনের প্রবলেম হয়নি। সে খুব সুন্দর ব্যালেন্স করে মনিরার পেট শক্ত করে ধরে আছে। মনিরা পড়বে না, কিন্তু ভয় পাচ্ছে। মনিরা মাথা উঁচু করে রেখে বলল, আপনি আমাকে ছাড়বেন? খারাপ লোক, আমাকে মেরে ফেলতে চাইছে। ইমন হেসে বলে, ছাড়ব। এই বলে মনিরার কোমর ধরে রাখা হাতটা সামান্য আলগা করলে মনিরা ভয় পেয়ে আরও শক্ত করে ইমনকে জড়িয়ে ধরে আর চোখে নিচে তাকায়। বেশি উঁচু না হলেও দুইতলা তো একেবারে নিচেও নয়। সে জানে ইমন তাকে ফেলবে না, তাকে ভয় দেখাচ্ছে আর জ্বালাচ্ছে। শুরু হয়ে গেছে এই লোকের জ্বালানো, শয়তান লোক। মনে মনে বলে, একবার ইমনের দিকে তাকায়। ইমন হেসে তার দিকে তাকিয়ে আছে। মনিরা মনে মনে মুখ ভেঙচি দিয়ে হঠাৎ ইমনের বাম হাতে কামড় বসিয়ে দেয়, বেশ জোরে দিয়েছে। ইমন রেগে বলে, এই মেয়ে কি করছো? হাত বুক ছিল সব এমনিতেই খারাপ, তার উপর আবার কামড়াচ্ছ। মনির ইমনের হাত থেকে মুখ সরিয়ে বলে, আপনি এখান থেকে আমাকে সরাবেন, আমি কিন্তু আব্বুকে ডাক দিব। ইমন বাম হাতটা দেখল, দাঁত বসিয়ে দিয়েছে। মনিরের দিকে তাকিয়ে বলল, দাও দাও, ডাক দাও, কেউ আসবে না। তোমাকে এভাবেই ঝুলিয়ে রাখবো সারা রাত? আমাকে কষ্ট দেওয়ার শাস্তি? পরশুদিন আমি তোমায় দেখতে এসেছিলাম, তুমি আসনি। কত কষ্ট নিয়ে আবার ব্যাক করতে হয়েছিল আমায়, জানো? মনিরা মন খারাপ করে বলে, আমি তো জানতাম না, সরি। ইমন মৃদু হেসে মনিরার কপালে চুমু খায়। মনিরা ভ্রু কুঁচকায়, তাকে কি এভাবে ঝুলিয়ে রেখে এসব করবে? মাথা উঁচু করে ইমনের দিকে তাকিয়ে বলে, ছাদে নিয়ে চলুন আমাকে। ইমন হেসে বলে, বললাম না সারা রাতে এভাবে ঝুলিয়েই থাকবে? হাত লেগে যাবে না? তোমার তুলোর মতো ওজনের শরীর নিয়ে এভাবে থাকতে আমি একটু হাঁপাবো না? মনিরা হা করে তাকালো। কোনো মানে হয় এসবের? মানে সে সারা রাত এভাবে ঝুলে থাকবে? রেগে তাকায় ইমনের দিকে। ইমন হাসে মনিরার রাগী চোখ দেখে। এই মেয়েকে সে সর্বপ্রথম রাগান্বিত মুখে দেখেছিল। ভীষণ ভালো লাগে তার। সে যখন তার মিষ্টি মেয়েকে জ্বালায় আর মেয়েটা তার দিকে রেগে তাকায়, তখন কি যে প্রশান্তি লাগিয়ে বুকে। গত 1 বছর এসবের কত কিছুই মিস করেছে। মনিরা হঠাৎ করে চিল্লিয়ে ডেকে ওঠে, আব্বু! ইমন চোখ বড় বড় করে তাকায়। দ্রুত মনিরার মুখে অপর হাত দিয়ে চেপে ধরে, পেছন ফিরে তাকায়। এই মেয়ের আক্কেল জ্ঞান কিছু নেই। এখন তারা বিবাহিত, মানুষ কি ভাববে? রেগে মনিরার দিকে তাকায়। মনিরা রেগে ইমনের হাতের তালুতে কামড় দেয়। ইমন হাত সরিয়ে নেয়। মনিরার দিকে রেগে তাকিয়ে বিড়বিড় করে বলে, বিচ্ছু মেয়ে। মনিরা আবারও চিল্লানোর জন্য মুখ খুলতে নেয়। ইমন বুঝতে পেরেই হঠাৎ করে মনিরার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রাখে। মনিরা চোখ বড় বড় করে তাকায়। ইমনের মনিরার দিকে তাকিয়ে মনে মনে হেসে এক চোখ টিপ দেয়। মনিরা লজ্জা পেয়ে সাথে সাথে চোখ বুজে নেয়। সব ভয় পালিয়ে একরাশ লজ্জা এসে ভর করে। পুরো শরীরে কাঁপুনি ধরে, পায়ের তলা শিরশির করে। ইমন কিছুক্ষণ পর মনিরাকে ছেড়ে তাকে ছাদের উপর এনে দাঁড় করায়। মনিরা মাথা নিচু করে চোখ বুঝে ইমনের বুকে মাথা ঠেকিয়ে আছে। ইমন হাসে মনিরার লজ্জা পাওয়া দেখে। মনিরার ছোট ছোট চুল কানের পিঠে গুজে দিয়ে মাথায় চুমু আঁকে। মনিরার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, তুমি দেখতে যেমন মিষ্টি মেয়ে, খেতে আরো বেশি মিষ্টি। মনিরা চোখ বন্ধ করে আরো খিচিয়ে নেয়। হাত বাড়িয়ে ইমনের পেটে পাঞ্জাবের ওপরেই খামচি দেয়। ইমন মনিরার হাতটা ধরে হাতের উপর চুমু খেয়ে বলে, বিলিভ মি মিষ্টি মেয়ে, তুমি রসগোল্লা থেকেও বেশি মিষ্টি। মনিরার ইচ্ছে করছে এখন ছাদ থেকে গিয়ে লাফ দিতে। এ লোক এমনিতে তাকে জ্বালায়, এখন না জানি আরো কত জ্বালাবে।
ইমন আর জ্বালালো না মনিরাকে। 2 হাত মনিরার মুখে তুলে সারা মুখে চুমু আঁকে। মৃদুস্বরে বলে, চোখ খোলো মিষ্টি রস। মনির ইমনের মুখের কথা কেড়ে নিয়ে মিনমিন করে বলে, আর বলবেন না। ইমনের হাসি পায়, কিন্তু নিজেকে দমিয়ে নিয়ে বলে, কেন বউ? মনিরা কেঁপে ওঠে। প্রথমবার ইমনের মুখে বউ ডাক শুনল। সে এখন থেকে ইমন সাহেবের বউ। চোখ বুজে বলে, আমি লজ্জা পাই। ইমন হেসে মনিরার গালের সাথে মুখ লাগিয়ে চোখ বুজে নেয়। তার মিষ্টি মেয়েটা বাম হাতে মনিরার কোমর আঁকড়ে আরেকটু নিজের দিকে টেনে নিয়ে ডান হাতে মনিরার কাঁধ জড়িয়ে ধরে। অনুভব করে তার হালাল বউকে। কত কেঁদেছে তার এই ছোট্ট রানীর জন্য। হাসতে ভুলে গিয়েছিল, নিজেকে চিনতে পারত না। কখনো চুপ করে কেঁদেছে, কখনো চিৎকার করে কেঁদেছে। কত ছটফট করেছে তার মিষ্টি মেয়েকে এক পলক দেখার জন্য। দিনরাত ছটফট করেছে এই মিষ্টি কণ্ঠ শোনার জন্য। আবারও নিজেকে স্বাভাবিক করে আশার বাদ বেঁধে শুধু অপেক্ষা করে গেছে এই দিনটার জন্য। মনিরার গালে এর সাথে গাল ঘষলে মনিরা মৃদু আর্তনাদ করে গাল সরিয়ে নেয়। দুটো থাপ্পড় খেয়েছে গালে। জায়গাটা জ্বলে উঠল যেন আবারও। ইমন দ্রুত মুখ সরিয়ে মনিরার দিকে তাকায়। পকেট থেকে ফোন বের করে ফ্লাশ জ্বালিয়ে মনিরার গালের দিকে ধরলে তার বুক চিনচিনে ব্যথা হয়। ফর্সা গালে 5টা আঙ্গুলের ছাপ বসে কেমন ফুলে উঠেছে। অসহায় চোখে মনিরার দিকে তাকায়। মেয়েটা চোখ বুজে আছে, চোখের কোণে পানির কণা। পকেটে ফোন রেখে মনিরার চোখের কোণে চুমু আঁকে। আলতো করে গালে ঠোঁটের স্পর্শ দেয়। মৃদুস্বরে নরম কণ্ঠে বলে, সোনা, বেশি ব্যথা পেয়েছ? মনিরা চোখ বুঝে মৃদুস্বরে বলে, আপনিও মেরেছেন, আপুও মেরেছে। তোমার আপু কেন মেরেছে? আপনাকে খারাপ কথা বলেছি তাই? ইমনের তো খারাপ লাগলো। 1 বছর আগে লাস্ট যেদিন দেখা হলো সেদিনও থাপ্পড় মেরেছিল। আজ 1 বছর পর দেখা হলো, আজও থাপ্পড় মারল। কি করবে? ওসব কথা শুনে কার মাথা ঠিক থাকে? শুধু জেদ দেখায় মেয়েটা। মৃদুস্বরে বলে, আর জেদ করবে না কখনো, বুঝেছ? রেগে গেলে মাথা ঠিক থাকে না, কি করব? মনিরা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রবলেম নেই, আপনাদের শুধু মারতেই থাকেন। দেখা হলেই। অনেকদিন আগেও মেরেছেন, আবার এতদিন পর দেখা হলো, আজকেও মারলেন। আমি তো মার খাওয়ার জন্যই হয়েছি। ইমনের খারাপ লাগলো। তার বউয়ের মনে অভিমান জমেছে। রেগে গেলে তো মাথা ঠিক থাকে। গায়ে যা শক্তি থাকে সব শক্তি দিয়ে এই থাপ্পড়টা গালে পড়ে নিজেরই অজান্তেই 2 হাতে মনিরাকে জড়িয়ে ধরে বলে, সরি সোনা, আর কখনো মারব না ইনশাল্লাহ। মনিরা কিছু বলে না। ইমন মৃদুস্বরে ডাকে, মিষ্টি বউ। মনিরা হাত বাড়িয়ে ইমনকে আঁকড়ে ধরে। ইমন আবারও ডাকে, বউ, সোনা। মনিরা মিনমিন করে বলে, ইমন মনিরার কপালে চুমু এঁকে বলে, তোমাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয় আমার। তোমায় আমার সাথে খুলনা নিয়ে যাব ইনশাল্লাহ। মনিরা ভুরু কুচকায়। এখানে তার কলেজে রেখে খুলনা কেন যাবে? অতঃপর বলে, আমার কলেজে রেখে যাব না। আচ্ছা, তাহলে আবার 1 বছর পর দেখা হবে। মনিরা চোখ খুলে ইমনের দিকে তাকিয়ে বলে, মানে? ইমন রসিকতার স্বরে বলে, বউ আমার নিষ্ঠুর, তাই আমিও নিষ্ঠুর হব। সমান সমান। মনিরার চোখে পানি জমে। এই লোকটা আসলেই পাষাণ। আবার তার থেকে দূরে যাওয়ার চিন্তা করছে। ইমনকে মৃদু ধাক্কা দিলে ইমন নড়ে না, চুপ করে মনিরার মুখের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় বোঝা যায় মনিরার চোখে পানি। মৃদু স্বরে বলে, কাঁদছ কেন? মনিরা নাক টেনে বলে, আপনি আবার আমাকে ফেলে চলে যাবেন? ইমন মৃদু হেসে বলে, মনিরা রেগে আবারও ইমনের হাতে কামড় দিতে গেলে ইমন হাত সরিয়ে নেয়। মেয়েটা কামড় দেয়া কোথা থেকে শিখেছে? রেগে তাকায় মনিরার দিকে। মনিরাও রেগে ইমনের দিকে রেগে তাকায়। কিছুক্ষণ পর ঝরঝর করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনি আমায় রেখে যাবেন না প্লিজ। ইমন অবাক হয়, এইটুকুতেই কেউ কাঁদে? সে মজা করে বলেছে। হাসতে হাসতে বলল, আরে এই মেয়ে কাঁদছে। 2 হাতে আজলাই মনিরার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে, আমার সোনা বউ, তুমি আমার ঘরের ছোট্ট মিষ্টি রানী। তোমাকে ছাড়া আমার ঘর সাজবে না তো? আমি যেখানে থাকবো তুমিও সেখানেই থাকবে ইনশাল্লাহ। কান্না অফ করো বউ। মনিরার কান্না থেমেছে। চোখ বুঝে ইমনের কথাগুলো শুনে মনটা ভালো লাগায় ছেয়ে যায়। ইমন মনিরার কপালে চুমু খেয়ে তার বুকে জড়িয়ে নেয় তার মিষ্টি মেয়েকে। মৃদুস্বরে বলে, তোমার চোখ থেকে 1 বিন্দু অশ্রুও ঝরতে দিব না ইনশাল্লাহ। সব সুখ কুড়িয়ে এনে তোমার সুখের চাদরে মুড়ে দিব ইনশাল্লাহ। আমার সোনা বউ, আমার মিষ্টি মেয়ে, আমার ঘরের রানী, আমার হৃদয় কুঠুরের ছোট্ট রানী তুমি। এই চোখে 2 চোখের অশ্রু মানায় না তো সোনা?
এই চোখ থেকে শুধু সুখের অশ্রু ঝরবে। এই বলে মনিরা দুগালে আলতো হাতে চোখের পানি মুছে দেয়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে আওড়ায়, আমার সব তুমি, আমার মিষ্টি পাখি। মনিরা কেঁপে ওঠে, মিঠ অনুভূতির জোয়ারে ভাসছে। ইমনের ওপর শরীরের ভর ছেড়ে দেয়। ইমন মৃদু হাসে, তার ছোট্ট বউটাকে আগলে নেয় নিজের সাথে পরম উষ্ণ আদরে। ঘাড় বাঁকিয়ে মনিরার সারা মুখে চুমু আঁকে, এরপর ঠোঁটের ওপর ঠোঁট লাগিয়ে চোখ বুঝে চুপ করে থাকে। মনিরা সরতে চায়। ইমন ওভাবে মৃদুস্বরে শীতল কণ্ঠে বলে, শোনা বউ, এভাবে থাকো, ভীষণ শান্তি পাই। মনিরা স্থির হয়ে যায়। তার ইমন সাহেব এটা, তার স্বামী এটা, তার সাথে উপেক্ষা করা যায় বুঝি? যায় না। মনিরা পারল না, চুপ হয়ে গেল। বিড়াল ছানার মতো তার সাহেবের বুকে আরেকটু গুটিয়ে গেল। ইমন মৃদু এসে হাতের বাঁধন আরেকটু দৃঢ় করে। ঈশাতায়ন ধীরে ধীরে ছাদের দিকে সিঁড়ি বেয়ে উঠছে। হঠাৎ ইচ্ছে হলো ছাদে আসার। আজ যেন সবার ছাদে আসার প্রতিযোগিতায় নেমেছে নিজেদের অজান্তেই। ঈশাদ সামনে খেয়াল করলে দেখল কেউ দাঁড়িয়ে আছে। অয়ন ঈশাদের এক সিঁড়ির নিচে দাঁড়িয়ে। ঈশাদকে থেমে যেতে দেখে বলে, থামলে কেন? ঈশাদ ভালোভাবে দেখে বুঝলো ওটা তার ভাই। মনিরাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার ভাই যেভাবে দাঁড়িয়ে আছে মনিরা যে ওখানে আছে তা বুঝলো। অয়ন ঈশাদের হাত ধরে বলল, কিছু বলিস না কেন? ঈশাদ পেছন ফিরে বলল, ভাইয়া আর মনিরা ছাদে। অয়ন ঈশাদের হাত ধরে বলল, তাহলে চল নিচে যাই। ঈশাদ কিছু ভেবে বলল, তুমি সাইড দিয়ে ছাদের ওপাশে গিয়ে উল্টো ফিরে দাঁড়াও, আমি ওদের ঘরে পাঠাচ্ছি। এত কষ্ট করে ঘর সাজালাম আর এরা আমার সাজানোকে অবহেলা করছে। অয়ন হেসে বলল, ওদের বোধহয় খোলা আকাশ বেশি পছন্দ হয়েছে, চল আমি আর তুই দ্বিতীয়বার সাজানো ঘরে বা। ঈশাদ অয়নের মুখ চেপে ধরে, এই লোকটার মুখে কিছু আটকায় না। অয়ন হেসে ঈশাদের হাতে চুমু খায়। ঈশাদ হাত সরিয়ে নিয়ে অয়নকে ঠেলে ছাদের বাম দিকে পাঠায়। অয়ন আর জ্বালায় না তার বউকে। ইমনদের দিকে না তাকিয়ে সোজা গিয়ে উল্টো হয়ে দাঁড়ায়। মনিরা আছে বলে এমনটা করল, শুধু ইমন থাকলে তো চুপ থাকতো না। এদিকে ঈশাদ কোমরে হাত দিয়ে বলল, ও ভাইয়া ভাবি সাহেবা, তোমাদের খোলা আকাশের নিচে প্রেম টেম হলে একটু ঘরেও যাও, এত কষ্ট করে সাজালাম। ঈশাদের কথা শুনে মনিরা চোখ বড় বড় করে তাকায়। ইমনের দিকে ছাড়াতে চায়, ইমন ছাড়ে না। বিরক্ত হয় তার বোনের ওপর। মনিরা মোচড়া মুচড়িতে বিরক্তির পরিমাণ বাড়ে। ইমন আরো জোরে চেপে মনিরাকে ধরে উল্টো ঘুরে তাকায়। পাশে ফিরে অয়নকে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মনিরাকে একটু আড়াল করে ধরে। অয়ন তাকাবে না জানে, তবু অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, তাই সাবধানতা অবলম্বন। ঈশাদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, প্রবলেম কি? বিরক্ত করছিস কেন? ঈশাদ মনিরার দিকে একবার তাকিয়ে আবার ইমনের দিকে তাকায়, অতঃপর বলল, বিরক্ত কোথায় করছি, তোমাদের আসল ঠিকানা দেখিয়ে দিচ্ছি। মনির ইমনকে দুহাতে ঠেলছে, এক চুল নাড়াতে পারে না। ওই ঈশাদ তাকে যে কি করবে, সুযোগ পেলে তাকে জ্বালিয়ে মারবে। ইমন মনিরার নড়াচড়া পাত্তা না দিয়ে মনিরাকে কোলে তুলে নিল। মনিরার ইচ্ছে করছে এই লোকটাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে। লজ্জা লও নেই, ছোট বোনের সামনে ঢং করছে। ইমনের দাড়ি ধরে টানল, পাঞ্জাবির ওপর দিয়ে খামচি দিল। ইমন আপাতত এসবের কোনোটাকে পাত্তা দিল না। ইমন সামনের দিকে পা বাড়ালে ঈশাদ ছাদের এক সাইডে গিয়ে দাঁড়ালো। তাকে পাশ করার সময় মনিরা বলে, আমার আপন ভাবি বলে বেঁচে গেলি, নয়তো আমি ক্যামেরা কেনার টাকা একদম রেডি রেখেছিলাম। মনিরা হাত বাড়িয়ে ঈশাদের চুল জোরে টান দেয়। ঈশাদ মনিরার পায়ে চিমটি দেয়। ইমন দাঁড়িয়ে ভুরুকুচকে বলে, ছোট বাচ্চাদের মতো মারামারি করছিস? ঈশাদ হা করে তাকালো। ঈশাদ রেগে বলে, তোমার বউ যে আমার চুল ধরে টানলো। ইমন কিছু বলে না। অয়নের দিকে তাকিয়ে বলে, এ অয়ন, তোর বউকে সামলা, আজকে আমার পিছে লাগতে এসেছে। অয়ন পেছন ফিরে বলল, তোর বোন তোর লেজ ধরবে না তো কার লেজ ধরবে, দুটোই বাদর। মনিরা হেসে বলে, অয়ন ভাইয়ের সাথে মিলে গেছে আমার চিন্তা। ওইদিকে থেকে অয়ন বলে, হাই হাই, আমার আর মনিরার মতো মুক্তার গলায় বাদুর ঝুলল, কপাল তো পুরে ছাই হয়ে গেল রে। অয়নের কথা শুনে মনিরা জোরে হেসে ফেলে। ঈশাদ আর ইমন চোখ ছোট ছোট করে একবার অয়নের দিকে তাকায়, আরেকবার মনিরার দিকে তাকায়। ইমন মনে মনে শয়তানি হেসে বলে, শোন ঈশাদ, তোর স্বামীর ভার্সিটিতে ক্রাশের অভাব ছিল না, এখনো মেসেজ দেয়, অয়ন ব্লক করে না। ওদের মেসেজ নাকি পড়তে খুবই ভালো লাগে তোর স্বামীর। এই বলে দ্রুত মনিরাকে নিয়ে ছাদ থেকে নেমে যায়। মনিরা ভুরকুচকে বলল, আপনি ঈশাদকে মিথ্যা কথা বললেন তাই না? ইমন হেসে বলল, মিথ্যা বলিনি, অয়ন এফবি চালায় না, ওর ফোন নিয়ে অনেক আগে একবার এই কাহিনী দেখেছি। অয়ন মেসেজ সিনই করে না,
এফবিতে যাই না, বাট মেসেজ দেওয়ার ব্যাপার মিথ্যা নয়। মনিরা ছোট ছোট চোখ করে বলে, আপনি জানেন কি করে সে আপনার ভার্সিটির মেয়ে? ইমন হাঁটা থামিয়ে আর চোখে মনিরার দিকে তাকিয়ে বলে, আগে চিনতাম, এখন আমার আইডি নেই, ডিলিট করে দিয়েছি মিষ্টি মেয়ে। অয়নের সাথে মজা করেছি। ও ইরশাদকে বুঝিয়ে বলবি, ইরশাদও বুঝবে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আগের লাইফ নিয়ে ভীষণ অনুতপ্ত আমি। ইমনের গলা ভার হয়ে আসে। মনিরা অবাক হয় ইমনের এইটুকুতে কেমন কেঁদে দিবে ভাব। হাত বাড়িয়ে ইমনের গলা জড়িয়ে ধরে। ইমন মলিন হেসে মনিরার কাঁধে চুমু খেয়ে ফিসফিসে বলে, আমার মিষ্টি মেয়েকে আমি ভীষণ ভালোবাসি। মনিরা আড়ালে হাসে। সে তো জানে তার সাহেব তাকে কত ভালোবাসে। ইমন মনিরাদের ঘরে গিয়ে আশেপাশে তাকিয়ে ফ্রিজ সামনে গিয়ে দাঁড়ায়। মনিরাকে বলে, খোলো। মনিরা ভুরুকুচকে বলে, কেন? ইমন ভুরুকুচকে বলল, আমি বলেছি তাই, খুলে হাতে বরফ নাও। মনিরা বুঝল না, তবে কথা বাড়ালো না। ফ্রিজ খুলে বরফের পাত্রটা হাতে নিল। এরপর ইমন ঘরে গিয়ে মনিরাকে বিছানায় বসিয়ে দেয়। মনিরা বলে, আমাকে কি আপনার অসুস্থ রোগী মনে হয়? মনিরা দুপা নাড়িয়ে বলল, এই দেখুন, আমার পা একদম ঠিক আছে। ইরশাদের সামনে কোলে নিলেন কেন? ইমন মনিরার হাত থেকে বরফের পাত্রটা নিয়ে সেখান থেকে বরফ ছাড়াতে ছাড়াতে বলল, আমার বউ, আমার মিষ্টি মেয়ে, সে সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, তাকে যখন খুশি যার সামনে খুশি কোলে নিব, তাতে তোমার কি? মনিরা ভুরকুচকে বলল, কারণ আপনার বউটা আমি। ইমন মনিরার দিকে তাকিয়ে মৃদু হেসে মনিরাকে বাম হাতে তার দিকে টেনে এনে বলে, আমার বউই তো তুমি মিষ্টি মেয়ে। এই বলে কপালে চুমু খায়। মনিরা কিছু বলে না। ইমন ডান হাতে মনিরার গালে বরফ ধরলে মনিরা ছিটকে সরে যায়। ইস, জ্বলে উঠল জায়গাটা। ইমন বিরক্ত হয়ে বলল, এভাবে সরে গেলে কেন? কারেন্ট শক দিয়েছি। মনিরা মাথা নেড়ে বলে, আমি দিব না বরফ, জ্বলছে গাল। ইমন রেগে জোরে ধমক দিয়ে বলল, তুমি কি বাচ্চা? গালের কি অবস্থা হয়েছে? বরফ না দিলে ঠিক হবে কি করে? ইমনের তো জোরে ধমকে মনিরার চোখে পানি চিকচিক করে। ইমন খেয়াল করলো তার খারাপ লাগলো। তার বউ তো বাচ্চাই, কয়েক মাস আগে মাত্র এসএসসি দিল। বাচ্চা বউ তার। মনিরাকে টেনে নিজের দিকে আনলে মনিরা সরে যেতে চায় ইমনের থেকে। ইমন হাতের বরফ রেখে দু হাতে মনিরাকে কোলে করে বসে মৃদুস্বরে বলে, সরি আমার সোনা বউ, বেশি দিয়ে দেব না, অল্প একটু দেব, কালকে ওষুধ এনে দেবো ইনশাল্লাহ। মনিরা কিছু বলে না, চোখ বুজে আছে। হাতে বরফ নিয়ে মনিরার গালে ধরলে মনিরা কেঁপে ওঠে। ইমন মনিরার ভেজা গালে ঠোঁট ছোঁয়ায়। মনিরার মুখের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি মিষ্টি রানী। মনিরাকে কিছুক্ষণ গালে বরফ দিয়ে দেয় ইমন। এরপর দুজন মিলে একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। ইমন তার শরীর থেকে পাঞ্জাবি খুলতে গিয়েও থেমে যায়। মনিরা জায়নামাজ ভাঁজ করে বিছানায় উঠতে নিলে ইমন মনিরার হাত টেনে ধরে। মনিরা ভুরুকুচকে তাকিয়ে বলে, কিছু বলবেন? বলুন। ইমন বলে, পাঞ্জাবির ডান পকেটে হাত দাও। দিতে বলেছি দাও। মনিরা কথা না বাড়িয়ে বাম হাত সামনের ইমনের পাঞ্জাবির পকেটে রাখে। হাতে যা পায় বের করে আনে। বুঝতে পারে না জিনিসটা কি। চোখের সামনে জিনিসটা ধরলে মনিরার চোখ বড় বড় হয়ে যায়। ইমনেরও একই অবস্থা। মনিরা একবার ইমনের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। হাতের জিনিস ছুঁড়ে ফেলে দৌড়ে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। মেয়েটা জীবনে এত লজ্জা পেয়েছে কিনা তা তার মনে পড়ে না। ইমন নিজেও হাঁ করে তাকিয়ে থাকে। পকেটে হাত দিয়ে দেখে পকেট ফাঁকা। এটা কিভাবে আসলো তার পকেটে? তার পকেটে তো তার মিষ্টি মেয়ের জন্য ডায়মন্ডের আংটি ছিল। সে নিজে পছন্দ করে কিনেছিল তার মিষ্টি মেয়ের জন্য। সেটা গেল কোথায়? মেঝেয় পড়ে থাকা জিনিসটার দিকে তাকালো। এটা কার কাজ হতে পারে খুব ভালো করে বুঝলো। বিড়বিড় করলো, অয়নের বাচ্চা, শুধু সকাল হতে দে, আমার অনুভূতির রফা দফা করে দিলে শালা বেয়াদব। মনিরার দিকে একবার তাকালো। মনিরার অবস্থা দেখে ঠোঁট টেনে হাসলো। এই মেয়েটা এত লজ্জা পায় ভেবে আবার হাসলো। পাঞ্জাবি খুলে ঘরের লাইট অফ করে দিয়ে মনিরার পাশে শুয়ে পড়ল। মনিরা ওই যে উপর হয়েছে, একটু নড়চড় নেই। এমন মনিরাকে তার দিকে আনতে চায়। মনিরার বিছানার সাথে লেগে আছে। ইমন হেসে শক্তি খাটিয়ে মনিরার পেটে হাত দিয়ে মনিরাকে তার উপর তুলে নেয়। মনিরার পিঠ ইমনের বুকে। ইমন মনিরার মাথায় চুমু খেয়ে ডাকে, ঝগড়ুটে মেয়ে। মনিরা ইমনের ডাক শুনে ভুরু কোচকায়। সে ঝগড়ুটে। সাথে সাথে উল্টো ফিরে ইমনের দিকে রেগে তাকে বলে, আপনি লেজ কাটা বাদুর।
ইমন আজ রাগল না, হাসলো। কতদিন পর এই নামটা শুনল তার মিষ্টি মেয়ের মুখ থেকে। অতঃপর দুষ্ট এসে বলল, আমি আর তুমি এই রাতে একসঙ্গে গোসল করতে চাই, সঙ্গ দেবে? মনিরা কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় মুখ নামিয়ে ইমনের বুকে মুখ গুজে। ইমন হাসে। আজ প্রথমবার মেয়েটাকে হুটহাট এত লজ্জা পেতে দেখল। ব্যাপারটাকে যে সে খুব এনজয় করছে। ইরশাদ আছিস? ইমন গলা পেয়ে ইরশাদ ঘরের ভেতর থেকে বলল, এসো ভাইয়া। ইমন ঘরের ভেতর গেল। এরপর আশেপাশে কিছু খুঁজতে লাগলো। ইরশাদ ভ্রু কুঁচকে বলল, কি খুঁজছো? ইমন ইরশাদের দিকে তাকিয়ে বলল, অয়ন কোথায়? বাথরুমে গেছে। কেন? ইমন বিছানার উপর বসলো। অয়ন বের হলে ওর সাথে দরকার আছে। হঠাৎ ইরশাদের ডান হাতের দিকে চোখ পড়ল ভ্রু কুঁচকায়। বসা থেকে দ্রুত উঠে ইরশাদের ডান হাত টেনে ভালো করে দেখে। ইরশাদ অবাক হয়, তার ভাই এমন অদ্ভুত কাণ্ড করছে কেন বুঝল না। ইমন হঠাৎ ইরশাদের হাত থেকে আংটিটা খুলতে নিলে ইরশাদ অবাক হয়ে হাত ছাড়িয়ে নিতে চায় আর বলে, ভাইয়া এই আংটি খুলছে কেন? ইমন বিরক্ত হয়ে বলে, তোর বর আমার বউয়ের আংটি চুরি করে এনে তোকে দিয়েছে, শালা কিপটে। এরই মধ্যে অয়ন বাথরুম থেকে বের হয়ে ইমন ইরশাদকে এইভাবে দেখে ভ্রু কুঁচকে বলে, দুই ভাই বোন আবার কি নিয়ে বাদরামি করতেছিস? ইরশাদ বলল, তুমি ভাইয়ের বউয়ের আংটি আমাকে কেন দিয়েছ? অয়ন ইমনের দিকে গিয়ে ইমনের হাত থেকে ইরশাদের হাত ছাড়িয়ে নিয়ে বলল, থাপ্পড় খাবি? বোনের জিনিস নিয়ে বউকে দিতে চাস? পকেটে টাকা নেই? ইমন রেগে বলল, তুই থাপ্পড় খাবি? আমার বউয়ের জিনিস নিয়ে ইরশাদকে দিয়েছিস কেন? অয়ন বিরক্ত হলো। কালকে ইমনের পকেট থেকে আংটি সরিয়ে দেখেছিল সেই ইরশাদের জন্য যে আংটি কিনেছে সেম আংটি ইমন কিনেছে। মিলে গেছে বলে এই বলদ ভাবছে সে তার বউকে ওর বউয়ের আংটি দিয়েছে। এমনিতে কাল রাতে ঝামেলা বাঁধিয়েছে, এসেছিল তার সংসারে। কত কষ্ট করে বউটার রাগ অভিমান ভাঙালো। এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে ইমনের আংটি এনে ধরিতে বলল, যা বিদেয় হ। আমার কি টাকা নেই? তোর বউয়ের জিনিস আমার বউকে দিব? ইমন আংটির বক্স খুলে দেখলো ইরশাদের হাতেও সেম আংটি। বুঝলো অয়ন ইরশাদের জন্য সেম আংটি নিয়েছে। ভাবনা রেখে মুখ বাঁকিয়ে বলল, টাকা নেই কেন বলছিস? বল টাকার অভাব নেই, মানুষকে ভুলভাল জিনিস দিয়ে বেড়াস। অয়ন আর চোখ ইরশাদের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাসি মুখে বলল, অপ্রয়োজনীয় জিনিস তো দেইনি। ইমন রেগে বলল, ওভাবে দিয়েছিস কেন? ভালোভাবে আমাকে বলে দিলে তাহলে দু চারটা আনতে বলতাম। অয়ন মুখে হাত দিয়ে বলল, কি বলিস? এতদিন কি করবি? ইরশাদ স্বামী ভাইয়ের কথা শুনে কিছুই বুঝতে পারছে না। ভ্রু কুঁচকে বলল, কি নিয়ে কথা বলছো তোমরা? ইমন কিছুটা বিব্রত বোধ করলো। অয়নের দিকে তাকিয়ে বলল, দেখ এবার আমি কি করি। অয়ন হাত ঝাড়া দেওয়ার ভঙ্গি করল। ইমন আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। বউটার জন্য কি সুন্দর আবেগ অনুভূতি মেশানো একটা আংটি কিনেছিল। কাল রাতে তো দিতে পারলই না শালা বেয়াদব বন্ধুর জন্য। এদিকে ইমন বের হয়ে গেল। ইরশাদের ভ্রু কুঁচকে বলল, কি দিয়েছ তুমি আংটির বদলে? অয়ন ইরশাদকে জড়িয়ে ধরে হেসে বলল, শুনবি? ইরশাদ ভ্রু কুঁচকে বলল, শোনার জন্যই তো জিজ্ঞাসা করলাম। অয়ন ইরশাদকে জড়িয়ে ধরে বলল, বাদ দিই টপিক। ইরশাদ রেগে বলল, আবার কি লুকাচ্ছ আমার থেকে? এতদিন মেসেজ লুকিয়ে রেখেছিলে, এখন আবার কি লুকাচ্ছ? অয়ন ইরশাদের মুখ দু হাতে ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি আইডি চালাই না, বিশ্বাস করো। তোর বাদুর ভাই প্যাচ লাগিয়েছে। ইরশাদ তার চোখে তাকিয়ে বলল, মেসেজ তো দিত, আমাকে তো বলনি তুমি। অয়ন ভ্রু কুঁচকে বলল, আমি তো এফবিতে যাই না, চালাই না, নিজে জানি না কে মেসেজ দেয়, তোকে কিভাবে বলবো? ইরশাদ এই টপিক বাদ রেখে বলল, কালকে কি দিয়েছিল ভাইয়া আংটির বদলে সেটা বলো, শুধু লুকিয়ে দেখো। অয়ন দুষ্ট এসে বলল, তুই তো তোর ভাইয়ের লেজ ধরেই থাকিস, তার মানে শুনবি তুই? ইরশাদ রাগি চোখে তাকিয়ে বলল, আর একবার শুধু শুনবি শুনবি কর, কি দিয়েছিল বলো। অয়ন ইরশাদের দু হাতে আর একটু নিজের দিকে টেনে টেনে ইরশাদের মুখের সামনে মুখ নিয়ে দুষ্ট হেসে মৃদুস্বরে বলল, প্রোটেকশন। ইরশাদ ভ্রু কুঁচকে বলতে নিল, প্রোটেক্ট। আর কিছু না বলে চোখ বড় বড় করে তাকালো অয়নের দিকে, মুখ বিকৃত করে বলল, ছি। এ বলে অয়নকে ধাক্কা দেয়। অয়ন ইরশাদকে ছেড়ে তার বইয়ের রিয়াকশন দেখে জোরে জোরে হাসতে থাকে। ইরশাদ রেগে তাকায় অয়নের দিকে, বিড়বিড় করে, কি বেয়াদব বন্ধুরা, ছি ছি। ইরশাদ বাথরুমে গিয়ে দরজা লাগাতে নিলে অয়নকে এখনো জোরে জোরে হাসতে দেখে আরো রেগে যায়। বালতি থেকে দু হাতে পানি ভর্তি করে অয়নের দিকে ছুঁড়ে মারে। অয়ন হাসতে হাসতে কোনো রকমে হাসি থামিয়ে বলে, ফুলরানী, সকাল সকাল মাত্র গোসল করিয়েছিস, আবার ভিজিয়ে দিয়ে কিসের ইঙ্গিত দিচ্ছিস? আমার কিন্তু কোনো আপত্তি নেই। ইরশাদ ঠাস করে দরজা লাগিয়ে দেয়। অয়ন হেসে ফেলে, এই দুই ভাই বোনকে আচ্ছা জব্দ করেছে। কাল রাতে এর বাদুর ভাই তার সংসারে আগুন লাগালো, তার বোন তাকে নাকানি চুবানি খাওয়ালো।
কিন্তু এদের দুজনের অবস্থা বুঝতে পেরে আবারও জোরে হেসে দিল। ইমন ঘরে গিয়ে দেখল মনিরা রেডি হচ্ছে কলেজ যাবে বলে। আজ নাকি যেতেই হবে। ইমন ভাবলো এখন আংটিটা দিবে, আবার ভাবলো থাক পরে দিবে। আংটির ছোট্ট বক্সটা পকেটে ঢুকিয়ে রাখে। মনিরা বোরখা আর হিজাব বাঁধছে। ইমন এগিয়ে গিয়ে মনিরার পেছনে দাঁড়ায়। মনিরার মাথা তার বুক থেকে সামান্য উপরে। আয়নার মনিরার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। মনিরা আয়নায় ইমনকে তার দিকে তাকিয়ে এভাবে হাসতে দেখে কিছুটা লজ্জা পায়। চোখ নামিয়ে মৃদুস্বরে বলে, আপনি সরুন, আমি রেডি হচ্ছি। ইমন পেছন থেকে মনিরাকে জড়িয়ে ধরে বলে, আর আমি আমার বউয়ের রেডি হওয়া দেখছি, ডিস্টার্ব করছো কেন মিষ্টি মেয়ে? মনিরা কিছু বলে না। এখন এই মানুষকে দেখলে কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। এদিক ওদিক চোখ ঘোরায়। ইমন মনিরাকে টেনে মনিরার পিঠ তার সাথে মিশিয়ে নেয়। গালের সাথে গাল লাগিয়ে আয়নায় ভাষা মনিরার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে, তোমার লজ্জা মাখা মুখ আমার পছন্দের তালিকার লিস্টে নাম্বার 1। তোমার লজ্জা ভাঙিয়ে ও লজ্জা বেড়ে গেল, এটা ভালো লেগেছে। নয়তো এই লজ্জা মাখা মুখ কোথায় দেখতে পেতাম? এই বলে মনিরার হিজাবটা কিছুটা সরিয়ে ঘাড়ে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। এরপর মনিরাকে ছেড়ে সরে দাঁড়ায়। মনিরার পাশে দাঁড়িয়ে টেবিল থেকে হাত ঘড়ি নিয়ে পড়তে পড়তে বলে, দ্রুত নাও মিষ্টি মেয়ে, তোমাকে কলেজে রেখে আমার কাজ আছে প্রচুর। মনিরা মাথা নিচু করে চোখ বুজে আছে। প্রচুর লজ্জা পাচ্ছে মেয়েটা। ইমন ঠোঁট এলিয়ে হাসে, মেয়েটা তো লাজুক। মনিরাকে আর জ্বালায় না। বাইরে যেতে যেতে বলে, আমি বাইরে ওয়েট করছি, দ্রুত আসো। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মনিরা আটকে রাখা শ্বাস ছাড়ে, চোখ খুলে নিজেই নিজের দিকে তাকায়। নিজেকে নিজে দেখলেও কেন যেন লজ্জা লাগছে। মৃদু হেসে হিজাব পড়তে লাগলো। কিছুক্ষণ পর মনিরা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। ইমন দরজার সামনে দাঁড়িয়ে ফোনে মগ্ন ছিল। মনিরাকে দেখে ফোন পকেটে ভরে মনিরার হাত মুঠো করে ধরল। সামনে এগিয়ে একটা রিক্সা নিল। ইমনের বাইক গাড়ি সব তার বাড়ি। রিক্সা চলাচল করার অভ্যাস ছিল না, তবে খুলনা গিয়ে অভ্যাসটা হয়েছে, খারাপ লাগে না। আর এখন তো তার মিষ্টি মেয়ে পাশে, খারাপের খাওয়াও লাগার চান্স নেই। রিক্সা কিছু দূর গেলে হঠাৎ ইমন বলে উঠল, আর সন্ধ্যার পরপর আমি এসে তোমাকে নিয়ে যাব। মনিরা ভুরু কুচকে বলল, কোথায়? আপাতত আমাদের বাসায় 2 দিন থাকবে, এরপর খুলনা যাব, গুছিয়ে রাখবে, আমার কলেজ। ইমন মনিরার দিকে তাকালো। শুধু চোখ দুটো বেরিয়ে আছে, হিজাব দিয়ে মাথা খুব সুন্দর করে ঢাকা। ইমন মৃদু এসে বলল, আমরা 1 মাসের মধ্যে এখানে ট্রান্সফার হয়ে যাব ইনশাল্লাহ। কম সময় লাগতে পারে, ততদিন তোমায় বেড়াতে নিয়ে যাব। তুমি ছাড়া তো থাকতে পারবো না, বুঝোই তো। তোমার আব্বুর পারমিশন দিয়েছে। মনিরা ভুরু কুচকালো। সে যতদূর জানে তাদের দুলাভাই আর তার বন্ধুরা নিজেদের বাবার ব্যবসাকে আঁকড়ে ধরেছে। তাহলে এখানে ট্রান্সফারের কথা আসছে কোথা থেকে? অতঃপর বলল, আপনি আপনার বাবার ব্যবসায় আছেন না, তাহলে ট্রান্সফারের কথা কেন বলছেন? মনিরার কথা শুনে এমন একটু অবাক হয়। মেয়েটা চালাক তো, এই কথাটুকু ধরে ফেলেছে। কি বলবে ভাবে। এদিকে মনিরা ভাবে হয়তো নিজেদের অফিস হলেও সবার মতো নিজেকেও ট্রিট করে, সবার জন্যই সমান নিয়ম। এইভাবে আবারও বলে, যারা কাজ করে তাদের মতো আপনিও নিয়ম মানেন। ইমন মনিরার দিকে তাকিয়ে কিছুটা বিব্রত বোধ করে, কিন্তু কথা বাড়ায় না। এড়িয়ে যাওয়ার মতো করেই একটা ছোট উত্তর করে, সেরকমই। মনিরা আর কথা বাড়ায় না। ধরণীতে দুপুর পেরিয়ে বিকেলের আমেজ নেমেছে। সোহাগ গাড়িতে বসে আছে। এই লাইনের গাড়ি আটকে দিয়েছে পুলিশ। মিনিট 5 পরে ছাড়বে। সোহাগ সিটে হেলান দিয়ে চোখ বুজে থাকলো কিছুক্ষণ, আবার চোখ খুলে আশেপাশে তাকায়। হঠাৎ ডান পাশে একজন আধাবয়সী মহিলাকে একটু চুরির ডালা নিয়ে বসে থাকতে দেখে। ডান পাশে ফিরে বেশ সময় নিয়ে চুড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। বিভিন্ন রঙের চুড়ি। ময়ের 2 হাত চোখের সামনে ভেসে উঠল। ওই 2 হাতখানে রং বেরঙের চুড়ি দিয়ে মুড়িয়ে দিলে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। ক্লান্ত মুখে হাসির রেখা ফুটে ওঠে। গাড়ি ছেড়ে দিয়েছে। পেছন থেকে হর্ন বাজছে। সোহাগ গাড়ি ঘুরিয়ে বাম পাশে সাইড করলো। এরপর গাড়ি থেকে বাইরে বেরিয়ে চাবি পকেটে রেখে ওপাশে যাওয়ার জন্য রাস্তা পার হতে নাই। তার দৃষ্টি চুড়িগুলোর দিকে, আর মনের চোখে ভেসে উঠেছে তার বউয়ের এসব চুরিতে মোড়ানো 2 হাত। একটা রিক্সা জোরে বলে ওঠে, এই মেয়াই, দেখে হাঁটে না কেন? সোহাগ ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। একটু জন্য লেগে যায়নি। লোকটার বয়স খুব বেশি না, তাদের মতোই বয়স হবে। সোহাগ রিক্সাওয়ালা লোকটার হাতের উপর হাত রেখে মৃদুস্বরে বলে, সরি ভাই। এই বলে দেখে শুনে রাস্তা পার হয়।
রিক্সাওয়ালা অবাক হয়। সাধারণত মানুষ এমন করে না, যত তাদের দোষ থাকুক উল্টো রিক্সাওয়ালাদেরকে ছোট করে, কথা শুনিয়ে চলে যায়। লোকটা রিক্সা চালানো শুরু করে। একবার পাশ ফিরে সোহাগের দিকে তাকায়। সোহাগ উল্টো ফিরে আসে। সোহাগের জন্য লোকটার মনে ভীষণ ভালো লাগা কাজ করে। সেই ছোট্ট অনুভূতি নিয়ে যাত্রী সহ এগিয়ে যায়। সোহাগ ভদ্রমহিলার দোকান থেকে লাল, নীল, কালো, হলুদ, সবুজ কাচের চুড়ি 1 ডজন করে কিনে নেয়। এরপর রাস্তা পার হয়ে অতি যত্নে পাশের সিটে রাখে। ইচ্ছে করছে বউটার কাছে ছুটে গিয়ে সবগুলো চুড়ি তার হাতে পরিয়ে তার সামনে বসিয়ে রাখতে, কিন্তু কাজ রেখে তো এখন যেতে পারেন না। জীবনের প্রথম এমন রাস্তার পাশ থেকে চুড়ি কিনল তার হালাল বউ তার অপরিচিতার জন্য। কেমন অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল। চোখ বুজে বিড়বিড় করল, মিসিও পাখি। হাত বাড়িয়ে ফোন বের করলো পকেট থেকে। মৌয়ের নাম্বার ডায়াল করলো। কয়েক সেকেন্ডের মাঝে মৌ ফোন রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে সালামের উত্তর ভেসে আসে। সোহাগ চোখ বুজে নেয়। তার বউয়ের কণ্ঠে হৃদয় একরাশ প্রশান্তি ছেয়ে যায়। ওপাশ থেকে মৌ সোহাগের নীরবতায় বলে, কিছু বলবেন? বলুন। সোহাগ চোখ বুঝেই মৃদু হেসে বলে, বউ পাখি, তোমায় ভীষণ শক্ত করে জড়িয়ে ধরতে চাই। তুমি কোথায়? মৌ কি বলবে বুঝল না। সে তো তার স্বামীর ঘরেই বসে আছে। এই লোক বলছে সে কোথায়। সোহাগ আবারও ডাকে, বউ। মৌ জিভ দিয়ে ঠোঁট ভিজে মৃদুস্বরে বলে, বলুন। আমার ফিরতে লেট হলে খেয়ে ঘুমিয়ে পড়বে কেমন, অনেক কাজের চাপ। মৌ মুখ বাঁকিয়ে বলে, এটা বলতে কল করেছেন? সোহাগ ঠোঁট টেনে হেসে বউয়ের রাগী কণ্ঠে সে দেরিতে ফিরলে বউয়ের অভিমান ভাঙানোর জন্য কত বন্দোবস্ত করতে হয়। মৃদু সুরে বলে, জড়িয়ে ধরতে কল করেছি, কিন্তু তুমি কোথায় লুকিয়েছ? হাতের কাছে পায় না কেন তোমায় বউ? মৌ ভুরু কুচকে বলে, আমি লুকিয়ে নেই, আপনি ব্যস্ত মানুষ কোথাকার। সোহাগ শব্দ করে হেসে ফেলে। তার বউ এমনভাবে ব্যস্ত মানুষ বলছে যেন তাকে গালি দিচ্ছে। অতঃপর বলে, দ্রুত খেয়ে নেবে কিন্তু, আর তোমার জন্য একটা টাইট হাগ সাথে 100টা চুমু দিলাম, নাও। দুগালে 20টা, কপালে 20টা, মিঠা ঠোঁটে 40টা, চলবে? এবার রাগ করো না। মৌ রেগে বলল, ধ্যাত অসভ্য লোক। সোহাগ হাসল বউয়ের মিথ্যার আগে। ফোনের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, আমার পাখি আমার অপরিচিতা, দ্রুত ফিরবে ইনশাল্লাহ। এখন রাখছি, আল্লাহ হাফিজ। এই বলে কল কেটে দেয়। মৌ ফোনের এপাশে লজ্জামাখা হাসি হাসে। সোহাগ প্রায় এমন করে, মনে হয় যেন ছোট বাচ্চা। কাজে গিয়ে বলে সে কোথায়, কি বাচ্চামো কথাবার্তা। রাত বাজে 1:10। সোহাগ গাড়ি থেকে নামলো। হাত ঘড়িতে একবার সময় দেখল। খারাপ লাগলো। দ্রুত ফিরতে চেয়েছিল, কই পারল। কি করবে, কাজ রেখে আসা যায়? গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিট থেকে অতি যত্নে চুরির প্যাকেটটা হাতে নিল। এরপর বাড়ির ভেতর গেল। ঘরে গিয়ে দেখে মৌ ঘুম। সোহাগ হাতের প্যাকেট টেবিলের উপর রেখে আগে ফ্রেশ হয়ে নিল। হাত মুখ মুছে হাতের তাওয়াল রেখে টেবিলের উপর থেকে চুরির প্যাকেট নিয়ে বিছানার উপর গিয়ে বসে। মৌ বুকের উপর ফোন রেখে ঘুমিয়েছে। মৌ 2টো কল তার ফোনে গিয়েছিল, কিন্তু সে ফোন তুলতে পারেনি। একটু খারাপ লাগলো। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে পাশে রেখে দিল। চুরিগুলো পাশে রেখে মৌয়ের পাশে শুয়ে মৌকে টেনে আলতো হাতে জড়িয়ে ধরে নিজের সাথে চোখ বুজে অনুভব করলো তার বউটাকে। সে সকালে জড়িয়ে ধরে বের হলো। সারাদিন পর রাতে আবার তার বউকে কাছে পেল। কিছুক্ষণ মৌকে বুকের সাথে জড়িয়ে মুখ তুলে কপালে চুমু আঁকল। মৌ নড়ে চড়ে ওঠে। সোহাগকে ছেড়ে উঠে বসে। মৌকে জাগাতে ইচ্ছে করছে না। পাশ থেকে চুরির প্যাকেট থেকে লাল রঙের চুড়িগুলো বের করল। এরপর মৌয়ের ডান হাতে একটা একটা করে চুড়ি পরাতে লাগলো। মৌ ঘুমের মাঝে বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয়। তখন সোহাগ থেমে যায়। তার বউয়ের ঘুম কাটতে একটুও ইচ্ছে করছে না। মৌ আবারও ঘুমে তলিয়ে গেল। সোহাগ মৃদু এসে আবারও চুড়ি পরায়। সবগুলো পরানো শেষ হলে মৌয়ের হাত আলতো করে বালিশের ওপর রাখে। মুগ্ধ চোখে হাতটার দিকে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। তার কল্পনায় যেমন লেগেছিল তার চেয়ে 1000 গুণ সুন্দর লাগছে তার বউয়ের হাতটা। পাশের বালিশে শুয়ে মুখ বাড়িয়ে হাতটায় বেশ কয়েকটা চুমু আঁকে। জিরো লাইটের আলোয় মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে। এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। চুলগুলো অগোছালো, বাম পেটের ওপর রাখা, বাম হাতটা বালিশে রাখা, যে হাতটায় লাল টুকটুকে চুড়ি পরানো। সব মিলিয়ে সোহাগ মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে তার অপরিচিতার দিকে। মৌয়ের হাতে হাত রেখে তাদের মাঝে দূরত্ব রেখে চেয়ে আছে। এভাবে দেখতে ভীষণ ভালো লাগছে।
হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে, আমার ঘুমন্ত স্নিগ্ধ পুরী। মৌ নড়ে চড়ে ওঠে, ডান হাত সরিয়ে তার মাথার নিচের দিকে দিয়ে আবার ঘুমায়। সোহাগ দেখে তার বউকে। চুড়িগুলো রিন রিন আওয়াজ কি করে সুন্দর শোনালো। মৌ কিছুক্ষণ পর আবার উল্টো হয়ে দুহাত তার চুলগুলো মুড়ি মুড়ি করে ভেঙে যায়। কাচের চুড়ি হয়, মৌয়ের হাতে বিঁধে যায় বোধ হয়।